পলিমার কি না একই রকম বা বিভিন্ন রকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু রাসায়নিকভাবে পরস্পর যুক্ত হয়ে যে দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট বৃহৎ অণু গঠন করবে তাকেই বলা হয় পলিমার। আচ্ছা, এই পলিমারের তোমার হচ্ছে দুটো অংশ থাকে, একটা হচ্ছে মনোমার আর একটা হচ্ছে পলিমার। মনোমার কি না যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো পরস্পর যুক্ত হবে তাদেরকেই বলা হয় মনোমার, আর সেই ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো যুক্ত হয়ে তৈরি করে কি করবে না পলিমার। মানে মনোমার গুলো পরস্পরের সঙ্গে n সংখ্যক মনোমার পরস্পর যুক্ত হয়ে তৈরি করবে কি না পলিমার। এটাই হচ্ছে পলিমার। এবার পলিমার দু প্রকার হয়। পলিমার সাধারণত দু প্রকার হয়। কীরকম? একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে সংশ্লেষিত পলিমার। প্রাকৃতিক পলিমার আর একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে সংশ্লেষিত। দু প্রকার পলিমার পাওয়া যায়। প্রাকৃতিক পলিমারগুলো কি কি না প্রাকৃতিক থেকে অর্থাৎ প্রাণী আর উদ্ভিদ থেকে যে পলিমারগুলো পাওয়া যাবে তাদেরকে বলা হয় প্রাকৃতিক পলিমার। যেমন হচ্ছে প্রাকৃতিক রাবার, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এগুলো হচ্ছে সমস্ত প্রাকৃতিক পলিমার। এই নিউক্লিক অ্যাসিডটা ভালো করে মনে রাখবে। আর সংশ্লেষিত পলিমার রসায়নাগারে কৃত্রিমভাবে যে পলিমার তৈরি করা হয় তাদেরকে বলা হয় সংশ্লেষিত পলিমার। সেই সংশ্লেষিত পলিমারগুলি হলো কি কি না নাইলন, টেরিলিন, পলিথিন, টেফলন, পলিভিনাইল ক্লোরাইড অর্থাৎ পিভিসি, এইগুলো হচ্ছে সংশ্লেষিত পলিমার। আচ্ছা, এরপর আরও কিছু পলিমার আছে, প্রধানত দুটো, প্রাকৃতিক আর সংশ্লেষিত। এরপর আছে অর্ধ সংশ্লেষিত পলিমার। অর্ধ সংশ্লেষিত বা অর্ধ কৃত্রিম। সেগুলো কি কি না প্রাকৃতিক পলিমারের সঙ্গে কি হচ্ছে অন্য পদার্থের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে। কৃত্রিম পলিমারগুলো হচ্ছে সমস্ত রাসায়নিক পদার্থ মিশিয়ে যে পলিমার তৈরি হবে। আর অর্ধ সংশ্লেষিত বা অর্ধ কৃত্রিম যেগুলো হচ্ছে প্রাকৃতিকের সঙ্গে অন্য কোনো রাসায়নিক পদার্থ মিশিয়ে যে পলিমার তৈরি হবে সেগুলোকে বলা হয় অর্ধ সংশ্লেষিত বা অর্ধকৃত্রিম পলিমার। যেমন হচ্ছে সেলুলোজ নাইট্রেট। অর্ধকৃত্রিম পলিমারগুলো একটু মনে রাখবে। সেলুলোজ নাইট্রেট, সেলুলোজ নাইট্রেট, এটা হচ্ছে অর্ধকৃত্রিম পলিমার। আচ্ছা, এবার এই যে তাপের প্রভাবের উপর ভিত্তি করে, এটা হচ্ছে গেল আমাদের উৎসের উপর ভিত্তি করে। এবার তাপের প্রভাবের উপর ভিত্তি করে পলিমারকে ভাগ করা হয় দুটোভাবে, একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক আর হচ্ছে থার্মোসেটিং। তাপের উপর ভিত্তি করে পলিমারকে দুভাগে ভাগ করা হয়। তাপের উপর ভিত্তি করে পলিমারকে দুটো ভাগে ভাগ করা হবে। একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক, এক নম্বরে হবে থার্মোপ্লাস্টিক আর একটা হবে থার্মোসেটিং। থার্মোপ্লাস্টিক আর থার্মোসেটিং। এবার থার্মোপ্লাস্টিক পলিমার কাকে বলবো না তাপের প্রভাবে যে সমস্ত পলিমার আকৃতি পাল্টে যায় বা বেঁকে যায় বা গলে যায় তাদেরকে বলা হবে থার্মোপ্লাস্টিক পলিমার। তাপের প্রভাবে যে সমস্ত পলিমারের আকৃতি পাল্টে যায়, হ্যাঁ, বা তাপ প্রয়োগ করে পলিমারকে বাঁকানো যায় তাদেরকে বলা হয় থার্মোপ্লাস্টিক পলিমার। থার্মোপ্লাস্টিক পলিমারের মধ্যে যেমন আমাদের পড়বে পলিথিন, নাইলন, পিভিসি, এগুলো হচ্ছে থার্মোপ্লাস্টিক পলিমার। আর থার্মোসেটিং পলিমার যেসব পলিমার প্রস্তুতির সময় কেবলমাত্র একবার উত্তাপে, মানে তৈরির সময় যে উত্তাপটা প্রয়োগ করা হয় সেই উত্তাপেই একবার যা গলে নরম ছাঁচে তাকে ফেলে দিয়ে যে পলিমারটা তৈরি হবে, পুনরায় তাকে যতই তাপ প্রয়োগ করা হোক সে আর গলবে না, কঠিন অবস্থায় থেকে যাবে, সেগুলোকে বলা হয় থার্মোসেটিং পলিমার। এই থার্মোসেটিং পলিমারগুলো পুনরায় তাকে যদি তাপ প্রয়োগ করা হয় সেগুলো কোনোদিন আর গলে না, সেই রকম পলিমারগুলোকে বলা হয় থার্মোসেটিং পলিমার। সেই থার্মোসেটিং পলিমারের মধ্যে সর্বপ্রথম হচ্ছে বেকেলাইট।
ইলেকট্রিক খুঁটিতে ব্যবহার করা হয়, বা কারেন্টের মানে যে এখন যে ইলেকট্রিক সুইচগুলো সেগুলোতে ব্যবহার করা হয়। পিইটি, এগুলো হচ্ছে থার্মো সেটিং পলিমার, মানে তাপের উপর ভিত্তি করে থার্মোপ্লাস্টিক আর থার্মোসেটিং এই দুটো পলিমার ভাগ করা হবে। আর উৎস অনুযায়ী প্রাকৃতিক, সংশ্লেষিত আর অর্ধ সংশ্লেষিত, এই 3 প্রকার পলিমার। অর্ধ সংশ্লেষিত পলিমারের মধ্যে বললাম সেলুলোজ নাইট্রেট, তারপরে তোমার হচ্ছে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে সেলুলোজ নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করছে সেলুলোজ নাইট্রেট। এরপর আমাদের যে কৃত্রিম যে পলিমারগুলো বা সংশ্লেষিত যে পলিমারগুলো আছে, সেই সংশ্লেষিত পলিমারগুলো কি কি না পলিথিন, টেফলন আর হচ্ছে পিভিসি। এই পলিথিন বা পলিইথিলিন এটা হচ্ছে তো পলিমার, এর মনোমারের নাম কি না ইথিলিন। আর টেফলন এর মনোমারের নাম টেট্রাফ্লোরো ইথিলিন। আর পিভিসির মনোমারের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। পলিথিনের মনোমার হচ্ছে ইথিলিন, পলিথিনের মনোমার হচ্ছে ইথিলিন, এটা তো সঙ্গে সঙ্গে জানি। তারপরে হচ্ছে টেফলন, টেফলন আর এটা হচ্ছে টেট্রাফ্লোরো ইথিলিন। টেট্রাফ্লোরো ইথিলিন এর হচ্ছে সংকেত হচ্ছে CF2 ডবল বন্ড CF2, এগুলো হচ্ছে মনোমার। আর এটা আর একটা হচ্ছে পিভিসি, পিভিসি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, বন্ড CH2 বন্ড CHCl বন্ড হোলেন, এটা হচ্ছে পলিমার। এই পাশেরগুলো হচ্ছে সব পলিমার আর এই পাশেরগুলো হচ্ছে মনোমার, ডান পাশেরগুলো হবে মনোমার। আর পিভিসির হচ্ছে তোমার মনোমারের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইডের সংকেত হচ্ছে CH2 ডবল বন্ড CHCl। ব্যাস, এই 3 প্রকার পলিমার আমাদের পড়তে হবে, 3 প্রকার পলিমার পড়তে হবে। আচ্ছা, এরপর এদের গেল হচ্ছে পলিমারের নাম, মনোমারের নাম। এবার এদের ব্যবহারের মধ্যে ইথিলিনের মানে পলিথিনের ব্যবহার পরীক্ষাগারে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করতে, গৃহস্থলীর কাজে, বা টেবিলের ঢাকনা, সিমেন্ট সংরক্ষণের যে বস্তা আছে, বড় বড় ড্রাম, বোতল, এগুলো তৈরি করতে। আর টেফলনের ব্যবহার হচ্ছে রাসায়নিক শিল্পে ফ্রাইং প্যান প্রস্তুত করতে। এছাড়া টেফলনের হচ্ছে তড়িতের কুপরিবাহী উচ্চ তাপসহ বৈদ্যুতিক যন্ত্রের সরঞ্জাম প্রস্তুত করতে টেফলন ব্যবহার করা হবে। আর পিভিসি ব্যবহার করা হয় তারের আচ্ছাদন, মানে আমাদের যে ধাতব পরিবাহী যে তার আছে সেই তারের আচ্ছাদন বা যে কোনো কেবলের আচ্ছাদন তৈরি করতে, পাইপ প্রস্তুত করতে, জলের ট্যাঙ্ক, বর্ষাতি এগুলো তৈরি করতে পিভিসি ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে সব সংশ্লেষিত পলিমার। ঠিক আছে, এই টোটাল আমাদের এই পলিমারগুলো ছিল। এবার জৈব পলিমারের বায়োডিগ্রেডেশন বা জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল পলিমার কাকে বলবো? বায়োডিগ্রেডেবল পলিমার বা আগে বায়োডিগ্রেডেশন জিনিসটা কি না, বায়োডিগ্রেডেশন হচ্ছে প্রাকৃতিক পরিবেশে বিয়োজকের উপস্থিতিতে, বিয়োজক হচ্ছে ছত্রাক, ব্যাকটেরিয়া, বিভিন্ন অণুজীব, এদের উপস্থিতিতে কি করা হবে না, এদের উপস্থিতিতে যে বিভিন্ন যে পলিমারগুলো আছে সেই পলিমারগুলো এদের উপস্থিতিতে বিক্রিয়া করে বিয়োজিত হবে। সেই বিয়োজিত হয়ে মানে বড় অণু ছিল, সেই বড় অণুকে বিয়োজিত করে ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে ভাগ করার প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে বায়োডিগ্রেডেশন বা জৈব ক্ষয়। মানে জৈবিক পদ্ধতিতে পলিমারগুলোকে ক্ষয় করার পদ্ধতিকেই বলা হচ্ছে বায়োডিগ্রেডেশন। এবার সেই জৈব ভঙ্গুর পলিমার আমরা কাকে বলবো বা বায়োডিগ্রেডেবল পলিমার কাকে বলবো না, যে সমস্ত পলিমার ছত্রাক বা জীবজ অণু দ্বারা বিশ্লিষ্ট না হয়ে মাটিতে মিশে যায়
তাদেরকে বলা হবে জৈব ভঙ্গুর পলিমার। যে সমস্ত পলিমার প্রাকৃতিক পরিবেশে যে বিয়োজক আছে সেই বিয়োজক দ্বারা বিয়োজিত হয়ে যখন মাটিতে মিশে যায় তাদেরকে বলা হয় বায়োডিগ্রেডেবল পলিমার। যেমন বায়োডিগ্রেডেবল পলিমার অ্যাকচুয়ালি হচ্ছে সমস্ত প্রাকৃতিক পলিমারগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল, যেমন সেলুলোজ, শর্করা, প্রোটিন, স্টার্চ, নিউক্লিক অ্যাসিড, এগুলো সব হচ্ছে জৈব ভঙ্গুর পলিমার। কিন্তু জৈব অভঙ্গুর পলিমার বা নন বায়োডিগ্রেডেবল পলিমারগুলো কী কী? সেগুলো হচ্ছে বিয়োজক। বিয়োজক বলতে যে বিয়োজকগুলো হচ্ছে ছত্রাক, ব্যাকটেরিয়া, বিভিন্ন অণুজীব আছে, সেগুলো দ্বারা কোনোদিনই বিয়োজিত হয়ে মাটিতে মেশে না, সেগুলো হচ্ছে জৈব অভঙ্গুর। মানে সব সংশ্লেষিত পলিমার, মানে রসায়নগারে যে সমস্ত পলিমারগুলো তৈরি করা হয়েছে সেগুলোকে বলা হয় নন বায়োডিগ্রেডেবল পলিমার। তাহলে এই যে বায়োডিগ্রেডেবল ও নন বায়োডিগ্রেডেবল পলিমার হলো, এগুলো বিয়োজকের উপর ভিত্তি করে পলিমারকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, এবার আমাদের একটা কোশ্চেন, আমরা সে জীবনবিজ্ঞানে পড়েছি প্রোটিনের বায়োডিগ্রেডেশন, মানে প্রোটিন কিভাবে বিয়োজিত হয়। প্রোটিন তৈরি হয় কি কি দিয়ে? না, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেনের সংযোগে প্রোটিন তৈরি হয়। অ্যাকচুয়ালি প্রোটিন বলতে অ্যামাইনো অ্যাসিডকে আমরা মূল ধরি। প্রোটিনের প্রধান উপাদান হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের মনোমারগুলো পরস্পরের সঙ্গে পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। সেই প্রোটিন কি হয়েছে? অ্যামিনোফাইং ব্যাকটেরিয়া, প্রোটিন হচ্ছে অ্যামিনোফাইং ব্যাকটেরিয়া আছে যে বিয়োজক, সেই ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে প্রথমে অ্যামোনিয়া তৈরি করে। সেই অ্যামোনিয়াকে কি নাইট্রোসোমোনাস যে ব্যাকটেরিয়া আছে, অ্যামোনিয়াকে কি নাইট্রাইট যৌগে পরিণত করবে। আবার নাইট্রাইটকে নাইট্রোব্যাক্টর যে ব্যাকটেরিয়া আছে, সেই নাইট্রোব্যাক্টর ব্যাকটেরিয়া নাইট্রাইট যৌগকে নাইট্রেটে পরিণত করবে। আর এই নাইট্রেট যৌগকে ডিনাইট্রিফাইং যে ব্যাকটেরিয়া আছে, সেই ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া বিয়োজিত করে নাইট্রোজেন গ্যাস তৈরি করবে। এইভাবে প্রোটিনের বায়োডিগ্রেডেশন হয়। তেমনি কার্বোহাইড্রেটও বায়োডিগ্রেডেশন হবে। হ্যাঁ, কার্বোহাইড্রেট যেমন এখানে দিয়েছে, কার্বোহাইড্রেট হচ্ছে কি ছত্রাক হাইড্রোলাইসিস, মানে একটা উৎসেচক আছে, সেই উৎসেচক হচ্ছে কি করবে? জটিল শর্করাকে বিয়োজিত করবে, গ্লুকোজে পরিণত করবে। সেখানে গ্লুকোজকে আবার ব্যাকটেরিয়া কি করবে? বিয়োজিত করে কার্বন ডাই অক্সাইড আর শক্তি প্লাস জল উৎপন্ন করবে। এইভাবে মানে আমাদের যে বায়োডিগ্রেডেবল যে পলিমারগুলো এইভাবে বিয়োজিত হয়। আচ্ছা, এবার এই কৃত্রিম যে পলিমারগুলো আছে, মানে কৃত্রিম পলিমার বলতে যেগুলো হচ্ছে নন বায়োডিগ্রেডেবল যে পলিমারগুলো আছে, সেই নন বায়োডিগ্রেডেবল পলিমারগুলো ব্যবহারের ক্ষতিকারক প্রভাবগুলো কি কি? না, ক্ষতিকারক প্রভাব তো অনেক কিছুই আছে, কারণ এগুলো মৃত্তিকা দূষণ ঘটায়। মৃত্তিকা দূষণ কীভাবে ঘটাবে? না, নন বায়োডিগ্রেডেবল যে পলিমার দিয়ে যে ব্যাগগুলো তৈরি হয় বা যেসব পদার্থগুলো তৈরি হয় সেগুলো তো হচ্ছে দীর্ঘস্থায়ী, নষ্ট হচ্ছে না, মাটি মানে বিয়োজক দ্বারা বিয়োজিত হচ্ছে না, সেগুলো মাটিতে মধ্যে পড়ে থাকলে মাটির মধ্যস্থিত যে জীবজ অণুগুলো আছে সেগুলো মরে যাচ্ছে অক্সিজেনের অভাবে। আর এরা তো অক্সিজেন চলাচল করতে দেয় না। এছাড়া যে জল নিকাশি ব্যবস্থা যেখানে থাকে সেই জায়গায় যদি এই নন বায়োডিগ্রেডেবল পলিমারগুলো থেকে যায় তাহলে জল নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এছাড়া হচ্ছে জল দূষণ ঘটায় এরা। নদীতে যদি নদী বা যে কোনো জলাশয়ে প্লাস্টিক জাতীয় বর্জ্যপদার্থ পড়ে রাখলে কি হয়? নদীর জলকে দূষিত করবে, মাটি দূষণ করে, বায়ু দূষণ ঘটায়। কারণ এই নন বায়োডিগ্রেডেবল পলিমারগুলোকে যদি পোড়ানো হয়, পোড়ালে হচ্ছে ডায়োফ্রিন, নন বায়োডিগ্রেডেবল পলিমারগুলোকে পোড়ালে কি হচ্ছে? না, ডায়োফ্রিন, এই ডায়োফ্রিন নামক এক প্রকার বিষাক্ত গ্যাস উৎপন্ন করে। সেই বিষাক্ত গ্যাস মানব স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। এই গ্যাস উৎপন্ন করবে, ফলে পরিবেশ দূষিত হবে। সেই জন্য নন বায়োডিগ্রেডেবল পলিমারগুলোকে কি হয়? এইভাবে দূষণ ঘটায়। এবার বর্তমানে কি করা হয়েছে? না, এই যে নন বায়োডিগ্রেডেবল পলিমারগুলো থেকে পরিবেশের দূষণ হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করা, মানে বর্তমানে কি করা হয়? না, রিসাইক্লিং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। রিসাইক্লিং পদ্ধতিতে প্লাস্টিকগুলোকে একত্রে সংগ্রহ করে তাকে পুনরায় ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, বর্তমানে কি করা হয়? না, বর্তমানে পলিথিনের সঙ্গে কার্বোহাইড্রেট মিশিয়ে বায়োডিগ্রেডেবল পলিমার প্রস্তুত করা হচ্ছে। পলিথিনের সঙ্গে কার্বোহাইড্রেট মিশিয়ে বায়োডিগ্রেডেবল পলিমার, যেগুলোকে বায়োডি ব্যাগ নামে আমরা পরিচিত,
সেই বায়োডি ব্যাগ প্রস্তুত করা হচ্ছে। সেগুলোর উদাহরণ যেমন হচ্ছে পিএইচবি, পিএলএ, মানে পিএইচবি বলতে পলিহাইড্রক্সি বিউটারেট, তারপরে পলিগ্লাইকোলিক অ্যাসিড, পলিল্যাকটিক অ্যাসিড, এরকম রিসাইক্লিং পদ্ধতিতে এইরকম বায়োডিগ্রেডেবল পলিমার বা বায়োপোল তৈরি করা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এছাড়াও কি করা হচ্ছে, আলোক সক্রিয় জারক পদার্থের সঙ্গে মিশিয়ে পলিমার তৈরি করা হচ্ছে, যাতে তারা মানে ওই যে নন বায়োডিগ্রেডেবল পলিমারের সঙ্গে কি করা হচ্ছে, যে কোনো আলোক সক্রিয় পদার্থ ওর মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে। মিশিয়ে দেওয়ার ফলে কি হচ্ছে, এবার ওগুলো ব্যবহারের পর অপব্যবহার যখন হচ্ছে, মানে অপব্যবহার যখন মানে ফেলে দিচ্ছি, সেগুলো কি হচ্ছে, ওই আলোক সক্রিয় পদার্থগুলো থাকার ফলে দেখা গেছে ওগুলো গুঁড়ো 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 হয়ে আস্তে আস্তে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। এইভাবে মানে নন বায়োডিগ্রেডেবল পলিমারগুলোকে পুনরায় ব্যবহার করে তাদের মানে পরিবেশের দূষণ হাত থেকে বাঁচা যাচ্ছে। এবার বায়োডি ব্যাগ কি, এইটা কোশ্চেনটা পরীক্ষায় আসে সাধারণত। বায়োডি ব্যাগ কি না, পলিথিনের সঙ্গে স্টার্চ আর সামান্য জারক পদার্থ মিশিয়ে যে পলিমার প্রস্তুত করা হবে সেই পলিমারকে বায়োডি ব্যাগ বলা হবে। আর এই পলিমারগুলো মানে ব্যবহারের পর ফেলে দিলে এগুলো গুঁড়ো গুঁড়ো আকারে মাটির সঙ্গে মিশে যায়, এগুলোকে বায়োডি ব্যাগ বলা হয়। আর বায়োপল হচ্ছে কৃত্রিমভাবে সংশ্লেষিত পরিবেশ বান্ধব জৈবভঙ্গুর পলিমারকেই বলা হয় বায়োপল। বায়োডি ব্যাগ আর বায়োপল এই দুটো পরীক্ষায় আসে। প্লাস্টিকের রিসাইক্লিং কিভাবে করা হচ্ছে, এই যে দেখো প্লাস্টিকের রিসাইক্লিং এখানে করা হচ্ছে এইভাবে। আচ্ছা, এই গেল আমাদের পলিমার সম্বন্ধে। এরপর আমাদের দুটো যৌগ ইথাইল অ্যালকোহল ও অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার আর ধর্ম পড়তে হবে। ইথাইল অ্যালকোহল আর অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার আর ধর্ম। ইথাইল অ্যালকোহলের সংকেত কি, CH3CH2OH, আর অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH। এগুলো সবই সাধারণ নাম। যে ইথাইল অ্যালকোহল এটা সাধারণ নাম, আর অ্যাসিটিক অ্যাসিড এটা হচ্ছে এদের সাধারণ নাম। এবার এই ইথাইল অ্যালকোহলের যে ভৌত ধর্মগুলো আছে, ইথাইল অ্যালকোহল হচ্ছে বর্ণহীন মিষ্টি গন্ধযুক্ত তরল পদার্থ। ইথাইল জলের চেয়ে ঘনত্ব কম আর জলে অত্যন্ত দ্রাব্য। আর অ্যাসিটিক অ্যাসিডের হচ্ছে যে ধর্ম আছে, আচ্ছা অ্যাসিটিক অ্যাসিডের ধর্ম বলছি, ইথাইল অ্যালকোহলের এবার হচ্ছে কি ধর্ম, রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্মের মধ্যে ধাতব সোডিয়ামের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া। ধাতব সোডিয়ামের সঙ্গে ইথাইল অ্যালকোহলের সংকেত হচ্ছে CH3CH2OH। এই ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করছে কি না, সোডিয়াম ইথক্সাইড, CH3CH2ONA প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। এটা হচ্ছে সোডিয়াম ইথক্সাইড। ইথাইল অ্যালকোহলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় সোডিয়াম, এই যে এখানে সোডিয়াম ইথক্সাইড, এটা হচ্ছে সোডিয়াম ইথক্সাইড আর হাইড্রোজেন গ্যাস তৈরি করছে ইথাইল অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায়। আচ্ছা, এরপর হচ্ছে ইথাইল অ্যালকোহলের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, বা যেটাকে ইথাইল অ্যালকোহলের কি বিক্রিয়া বলছি, নিরুদন বিক্রিয়া। নিরুদন বিক্রিয়াতে কি হচ্ছে, এক ইথাইল অ্যালকোহল C2H5OH ইথাইল অ্যালকোহল আছে, ইথাইল অ্যালকোহলের সঙ্গে কি করা হচ্ছে, 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গাঢ় H2SO4 যোগ করে দেওয়া হচ্ছে। 170 ডিগ্রি সেন্টিগ্রেডে গাঢ় H2SO4 যোগ করলে তৈরি হচ্ছে ইথিলিন, C2H4, ইথিলিন প্লাস জল উৎপন্ন হবে। আচ্ছা, এই সেম বিক্রিয়া ইথাইল অ্যালকোহলের সঙ্গে যদি আমি ইথাইল অ্যালকোহলকে যদি 170 করছি, এটা যদি 140 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গাঢ় H2SO4 যোগ করি, 140 ডিগ্রি সেন্টিগ্রেডে গাঢ় H2SO4 যোগ করলে ডাই ইথাইল ইথার তৈরি হবে। ডাই ইথাইল ইথার বলতে মানে
H5O বন্ড C2H5 ডাই ইথাইল ইথার তৈরি হবে। তাপমাত্রার পার্থক্যে ইথাইল অ্যালকোহলকে গাঢ় সালফিক অ্যাসিডের সঙ্গে 170°C উষ্ণতায় উত্তপ্ত করলে কি হচ্ছে, ইথিলিন উৎপন্ন হচ্ছে। আর যদি 140 করে দেওয়া হয় তখন এটা ডাই ইথাইল ইথার উৎপন্ন হচ্ছে। এছাড়া ইথাইল অ্যালকোহলের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিচ্ছি। গাঢ় সালফিউরিক অ্যাসিড বাদে যদি আমরা ইথাইল অ্যালকোহলের সঙ্গে ব্যবহার করি অ্যালুমিনা চূর্ণ, সেই অ্যালুমিনা চূর্ণ যদি ব্যবহার করি মানে Al2O3 তখন ব্যবহার করতে হবে 350°C, তখনও ইথিলিন তৈরি হবে C2H4। ইথাইল অ্যালকোহলের সঙ্গে 350°C উষ্ণতায় অ্যালুমিনা চূর্ণ ব্যবহার করলে ইথিলিন তৈরি হবে। আচ্ছা, আর অ্যাসিটিক অ্যাসিডের ভৌত ধর্ম। অ্যাসিটিক অ্যাসিড কি হচ্ছে না, একটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে বর্ণহীন তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত তরল পদার্থ আর অনুদ্বায়ী। হ্যাঁ, বিশুদ্ধ অ্যাসিটিক অ্যাসিড সাধারণ উষ্ণতায় কঠিন হয়ে বরফে পরিণত হয়ে যেতেও পারে। হ্যাঁ, সেই অ্যাসিডকে কি বলছি, বিশুদ্ধ অ্যাসিটিক অ্যাসিড প্রায় 15°C উষ্ণতায় কঠিন হয়ে বরফের মতো স্বচ্ছ কেলাস গঠন করে, তখন সেই অ্যাসিডকে বলা হবে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। এমনি অ্যাসিটিক অ্যাসিড যে তরল পদার্থ, সেই অ্যাসিটিক অ্যাসিডকে 15°C উত্তপ্ত করলে সে বিশুদ্ধ কঠিনের মতন হয়ে যায়, তখন সেই অ্যাসিটিক অ্যাসিডকে বলা হবে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিড জল, অ্যালকোহল, ইথারে দ্রবীভূত হয়। এটা হচ্ছে একক্ষারীয় মৃদু অ্যাসিড। ত্বকের সংস্পর্শে এলে এটা ত্বকের ক্ষত সৃষ্টি করে। এবার অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে আমি রাসায়নিক ধর্ম করাবো। অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করলে সোডিয়াম কি তৈরি করবে, অ্যাসিটেট। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে কি না CH3COOH, এর সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করালে তৈরি হবে সোডিয়াম অ্যাসিটেট, মানে CH3COONA, মানে এইচ আর এখানের OH মিলে তৈরি করবে জল, আর সোডিয়ামটা এসে এই জায়গা দখল করবে, তাহলে সোডিয়াম অ্যাসিটেট তৈরি হলো। আচ্ছা, এরপর সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে যদি বিক্রিয়া করানো হয় সেখানেও একই জিনিস উৎপন্ন হবে। এটার সঙ্গে যদি আমি সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, তখন কি হবে, সোডিয়াম অ্যাসিটেট মানে CH3COONA প্লাস তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আর জল উভয় ক্ষেত্রেই, এখানেও জল তৈরি হয়েছিল জলীয়বাষ্প, আর এখানেও জলীয়বাষ্প তৈরি হবে, শুধু কি না কার্বন ডাই অক্সাইডটা এখানে তৈরি হবে যেহেতু সোডিয়াম বাইকার্বনেট ছিল। কারণ সোডিয়াম বাইকার্বনেট এইভাবে জারিত হয় না, Na প্লাস প্লাস HCO3 মাইনাস, আবার HCO3 মাইনাস বিয়োজিত হয়ে H প্লাস প্লাস CO3 মাইনাস এইভাবে তৈরি হয়। সেই H প্লাস মাইনাসটা জল তৈরি করবে, আর CO3 মাইনাসটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করবে, এইভাবেই হচ্ছে বিক্রিয়া। এবার ইথাইল অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আর সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া হলো। এবার ইথাইল অ্যালকোহল থেকে কিভাবে ইথেন প্রস্তুত করবে, সে আগে হয়েছিল ইথাইল অ্যালকোহল থেকে কিভাবে ইথেন প্রস্তুত করবে। আচ্ছা, এরপর আগে হয়েছিল বলতে ইথাইল অ্যালকোহল থেকে ইথেন প্রস্তুতি কিভাবে হয়েছিল, মানে ইথাইল অ্যালকোহল ছিল C2H5OH থেকে ইথেন CH3, এটা হচ্ছে ইথেন। এটা প্রস্তুত হবে কিভাবে না, ইথাইল অ্যালকোহলকে গাঢ় সালফিক অ্যাসিডের সঙ্গে 170°C উত্তপ্ত করলে ইথিলিন তৈরি হলো। এবার ইথিলিনকে নিকেল চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে, মানে ইথিলিন যে তৈরির যে রাসায়নিক মানে পরীক্ষাগার যে বিক্রিয়াটা ছিল, সেই বিক্রিয়াটা থেকে ইথিলিন তৈরি হয়েছিল। ইথিলিনের সঙ্গে নিকেল চূর্ণ অনুঘটক ব্যবহার করে দিলে ইথেন প্রস্তুত হয়ে যাবে।
আচ্ছা, এরপর এই যে দুটো বললাম ইথাইল অ্যালকোহল আর অ্যাসিটিক অ্যাসিড, এই দুটোকে এবার বিক্রিয়া করাবো। ইথাইল অ্যালকোহল আর অ্যাসিটিক অ্যাসিড C2H5OH আর অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এই দুটোকে গাঢ় H2SO4 সহযোগে বিক্রিয়া করাবো। H2SO4, ইথাইল অ্যালকোহলকে গাঢ় সালফিক অ্যাসিডের সঙ্গে যদি উত্তপ্ত করা হয়, ইথাইল অ্যালকোহল ও অ্যাসিটিক অ্যাসিড পরস্পর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে ইথাইল অ্যাসিটেট। মানে এর OH আর এর H পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে ইথাইল অ্যাসিটেট। সেটা সংকেতটা কি না CH3COOC2H5, এটার নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট। ইথাইল অ্যাসিটেট তৈরি করবে। ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় ইথাইল অ্যাসিটেট তৈরি হয়। আচ্ছা, এবারে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যে কোনো জৈব অ্যাসিড ও জৈব অ্যালকোহলের বিক্রিয়ায় যে এস্টার উৎপন্ন হয় সেই বিক্রিয়াটাকেই বলা হয় এস্টারিফিকেশন বিক্রিয়া। এটা হচ্ছে এক প্রকার জৈব যৌগের ক্ষেত্রে এটাকে এক প্রকার এস্টার ঘটিত যৌগ বলা হয়। এটাকে কি বলা হয় না এস্টার ঘটিত যৌগ বলা হবে। হ্যাঁ, সেই জন্য এই বিক্রিয়াটাকে বলা হয় এস্টারিফিকেশন বিক্রিয়া। এবার এদের ব্যবহার, যেমন আমার ইথাইল অ্যালকোহলের ব্যবহার যেগুলো পড়েছিলাম, মিথেটেড স্পিরিট রং প্রস্তুত করতে পেট্রোলের সঙ্গে মিশিয়ে ইথাইল অ্যালকোহলকে পেট্রোলের সঙ্গে মিশিয়ে কি করা হয়, আগে সেই প্রথম চ্যাপ্টারে পড়েছিলাম না, পাওয়ার অ্যালকোহল প্রস্তুত করা হয়। সেরকম অ্যাসিটিক অ্যাসিডেরও ব্যবহার আছে। অ্যাসিটিক অ্যাসিডে ভিনিগার প্রস্তুত করতে, তারপরে ঔষধ প্রস্তুত শিল্পে অ্যাসিটোন অ্যাসিটিক অ্যানহাইড্রাইড প্রস্তুত করতে অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হবে। এরপর আরেকটা জিনিস পড়তে হবে, মিথানল আর ইথানলের ক্ষতিকারক প্রভাব। মিথানল আর ইথানল হচ্ছে ইথাইল অ্যালকোহল আর মিথানল হচ্ছে মিথাইল অ্যালকোহল। মিথানল বা মিথাইল অ্যালকোহলটা কি না, মিথাইল অ্যালকোহল হচ্ছে অত্যন্ত বিষাক্ত পদার্থ। খুব অল্প পরিমাণে যদি মানুষ একে পান করে মানুষ পাগলও হয়ে যেতে পারে, এমনকি তার মৃত্যুও ঘটতে পারে। কিন্তু ইথাইল অ্যালকোহল বা ইথানলকে সাধারণ কথায় অ্যালকোহল বা মদ আমরা হিসেবে বলি। এটি অল্প মাত্রায় পান করলে শরীর উত্তেজিত হয়, মানে স্নায়ুগুলো উত্তেজিত হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, বেশি মাত্রায় পান করলে লিভারের ক্ষতি হয়, হৃৎপিণ্ডেরও ক্ষতি হয়, মানুষের কর্মক্ষমতাও কমে যেতে পারে। হ্যাঁ, অতিরিক্ত পান করলে, আবার অতিরিক্তর মাত্রাটা আরও বেড়ে গেলে মানুষ মারাও যেতে পারে। ইথাইল অ্যালকোহলের এই রকম ব্যবহার। আচ্ছা, মিথাইল অ্যালকোহল আর ইথাইল অ্যালকোহলের এই ব্যবহার। মিথিলেটেড স্পিরিট আর হচ্ছে রেকটিফাইড স্পিরিট, এই দুই প্রকার আমাদের স্পিরিট পাওয়া যায়। মিথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিট কী জিনিস? মিথিলেটেড স্পিরিটের অপর নাম হচ্ছে ডিনেচার্ড স্পিরিট। না, শিল্পে ইথাইল অ্যালকোহল প্রচুর পরিমাণে ব্যবহার হয়। এই ইথাইল অ্যালকোহলকে পানীয় হিসেবে আমরা ব্যবহার করি। এটাকে পানের অযোগ্য করে শিল্পে ব্যবহারের উপযুক্ত করার জন্য এর সঙ্গে বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ মেশানো হয়। ইথাইল অ্যালকোহলকে পানের অযোগ্য করার জন্য এর সঙ্গে বিভিন্ন বিষাক্ত পদার্থ মেশানো হয়। সেই বিষাক্ত পদার্থগুলো কী কী না, মিথাইল অ্যালকোহল, ন্যাপথা, পিরিডিন এইরকম মেশানো হয়। সেই মিথাইল অ্যালকোহলের সঙ্গে মিশ্রিত এই যে বিষাক্ত পদার্থগুলোকে একসঙ্গে আমরা কি বলবো, ডিনেচার্ড স্পিরিট বা মিথিল। এই মিথিলেটেড স্পিরিটে তাহলে ব্যবহার কি হবে না, দ্রাবক হিসেবে, রং বা বার্নিশ শিল্পে, হ্যাঁ, একে দ্রাবক হিসেবে ব্যবহার করা হবে। জ্বালানি হিসেবে মানে স্পিরিট ল্যাম্প বা স্টোভের জ্বালানি হিসেবে মিথিলেটেড স্পিরিট ব্যবহার করা হবে। মিথিলেটেড স্পিরিটের অপর নাম হচ্ছে ডিনেচার্ড স্পিরিট। আর রেকটিফাইড স্পিরিট হচ্ছে ইথাইল অ্যালকোহল ও জলের মিশ্রণকেই বলা হচ্ছে রেকটিফাইড স্পিরিট।
এই হচ্ছে তোমাদের সিলেবাসে এই জিনিসগুলো ছিল, মোটামুটি এগুলো সবগুলোই করবে। আচ্ছা, এরপর যে বিভিন্ন যে ওই রায়মার্টিনে তোমাদের বিভিন্ন বোধমূলক যে কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনগুলো একবার একটু চোখ বুলিয়ে নিবে। হ্যাঁ, এই থিওরির উপর বেস করে সমস্ত কোশ্চেনগুলো আছে। বা রূপান্তরগুলো যে করতে করতে যে রূপান্তরগুলো দেখালাম, সেই রূপান্তরগুলো একটু করে রাখবে।